আসসালামু আলাইকুম। যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন রয়েছে তাকে উক্ত মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি তবে দেখব যে পটাশিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি। সো পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 1 এবং যোজ্যতা ইলেকট্রন যে স্তরে থাকে তাকে বলা হয় যোজ্যতা স্তর। তাহলে পটাশিয়ামের যোজ্যতা স্তর হলো 4 বা চতুর্থ শক্তি স্তর। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তর হলো 3। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2 যোগ 5 সমান 7টি। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হলো 7। হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তর হলো 1 বা প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি। সো হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 1। এতক্ষণ যা বলেছি তা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কনফিউশন হয় তখন যখন আমাদের সামনে প্রশ্ন করা হয় যে ক্রোমিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত বা কপারের যোজ্যতা ইলেকট্রন কত। এখন আমরা সবাই জানি যে ক্রোমিয়াম আর কপার দুইটাই হচ্ছে যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সো আমরা যদি লক্ষ্য করি ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা যা দেখি, ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হওয়ার কথা ছিল 2টি, মানে 3d4 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে হয়েছে 3d5 4s1। নিশ্চয়ই আপনারা সেটা জানেন যে কেন হয়েছে। ঠিক একইভাবে কপারের ক্ষেত্রেও, যে কপারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখব যে কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে হওয়ার কথা ছিল তাও 2টি, কিন্তু হয়েছে একটি। কারণ এই দুটো হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এখানে কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু এভাবে লেখা যায়। এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি তা প্রায় সকলেরই জানা, কিন্তু কনফিউশন হয় তখন যখন প্রশ্ন করা হবে যে ক্রোমিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত কিংবা কপারের যোজ্যতা ইলেকট্রন কত। এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে ক্রোমিয়াম কপার দুইটাই হলো অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কি? যে সকল ধাতু আয়নিত অবস্থায় আংশিক পূর্ণ থাকে, আংশিক ডি অরবিটাল পূর্ণ থাকে, বা যে সমস্ত ধাতু আয়নিত অবস্থায় ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে সেই সমস্ত ধাতুকে বলা হয় অবস্থান্তর ধাতু। আর অবস্থান্তর ধাতু আর ট্রানজিশন এলিমেন্টের মধ্যে সামান্য একটা পার্থক্য রয়েছে, যে ট্রানজিশন এলিমেন্ট আসলে আয়নিত অবস্থায় এবং নর্মাল অবস্থায় দুই ক্ষেত্রেই আসলে ধরা হয় যে আংশিক পূর্ণ থাকলে। সেই হিসেবে আমাদের বইয়ে নর্মালি স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর ধাতু হিসেবে গণ্য করা হয় না, কিন্তু একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন যে স্ক্যান্ডিয়ামকে কিন্তু গুগলের মধ্যে বা বিভিন্ন জায়গায় অবস্থান্তর ধাতু হিসেবে কল্পনা করা হয়। সো ওইটা পর আসছি যে আমরা যদি ক্রোমিয়ামেরটা আগে দেখি, যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে নর্মালি হওয়ার কথা ছিল 3d4 4s2, কিন্তু স্থিতিশীলতা অর্জনের জন্য হয়েছে 3d5 4s1। তাহলে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে কিসের মধ্যে? 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে। আর আমরা জানি যে ইলেকট্রনের স্থানান্তর হলে সেখানে বিক্রিয়ার মধ্যে তারা অংশগ্রহণ করে। সেই হিসেবে এই একটা যদি আমরা যুক্তি হিসেবে, তাহলে আমরা পাচ্ছি যে 3d এবং 4s দুইটাই কিন্তু যোজ্যতা ইলেকট্রনে অংশগ্রহণ, যোজ্যতা ইলেকট্রনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক একইভাবে কপারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কপারে হওয়ার কথা ছিল 3d9 4s2, কিন্তু কপারের ক্ষেত্রে হয়েছে 3d10 4s1 স্থিতিশীলতা অর্জনের জন্য। তাহলে এখানে 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে। সো কপারের ক্ষেত্রেও 3d এবং 4s যেহেতু ইলেকট্রনের ধাপান্তর হয়েছে, সো সেই হিসেবে 3d কপারের ক্ষেত্রেও যোজ্যতা ইলেকট্রনের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যায়। সেটা হলো কপারের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হবে 10 যোগ 1 সমান 11, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে 5 যোগ 1 সমান 6। এখন এটা ছিল একটা যুক্তি। এখন আরেকটা যুক্তি যদি আমরা দেখতে যাই, যে ক্রোমিয়ামের যোজনী আমরা দেখি যে 2 3 কিংবা 6 নর্মালি যোজনী না, ক্রোমিয়ামের জারণ মান, যেটা আপনারা পরবর্তীতে জানবেন যে ক্রোমিয়ামের জারণ মান যদি আমরা দেখতে যাই, ক্রোমিয়ামের জারণ মান হলো +2 +3 অথবা +6, আর কপারের ক্ষেত্রে হয় +1 +2। জারণ মান এবং যোজনীর মধ্যে মূল পার্থক্য হলো জারণ মান প্লাস মাইনাস এই চিহ্ন দিয়ে লিখতে হয়, আর যোজনী প্লাস মাইনাস লেখা যায় না। সো আমরা যদি জারণ মান হিসেবে লক্ষ্য করি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে জারণ মান হচ্ছে +2 +3 +6। এখন আমরা যদি দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সর্ববহিস্থ শক্তি স্তরে রয়েছে একটি ইলেকট্রন, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হয় 1। ঠিক একইভাবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করায় সোডিয়ামের যোজনীয় কিন্তু 1 হয়। একইভাবে আবার অন্য একটা কথা চিন্তা করলে সেটা হলো ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ফসফরাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন হলো 5। ফসফরাসের ক্ষেত্রে তাহলে অষ্টক পূরণ করার ক্ষেত্রে লাগবে 3টা ইলেকট্রন। সো সেই যুক্তিতে ফসফরাসের যোজনী হয় 3। আর
উত্তেজিত অবস্থায় কিন্তু করলে ঠিকই 5 হয়। তার মানে যোজিত ইলেকট্রন কিন্তু যোজনী হতে পারে অথবা যোজিত ইলেকট্রনের চেয়ে কম হতে পারে। তাহলে যদি আমরা দেখি যে 4s1 এই ক্ষেত্রে যোজিত ইলেকট্রন হয় 1, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ক্রোমিয়ামের +2 +3 +6 এই সব কিছু কিন্তু 1 থেকে বড়, তাহলে নিশ্চয়ই এটা হওয়ার কথা না। ঠিক একইভাবে কপারের ক্ষেত্রে +1 +2, কিন্তু যদি এখানে 4s1কে যদি আমরা যোজিত স্তর হিসেবে কল্পনা করে যোজিত ইলেকট্রন যদি আমরা 1 ধরি, তাহলে কিন্তু এটা মিলছে না, কারণ +2টা কিন্তু +1 থেকে বড়। সো আরেকটা যুক্তি হলো এটা যে যোজিত ইলেকট্রন থেকে সাধারণত ছোটই হয়। তো সেই হিসেবেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে যোজিত ইলেকট্রন হয় 5 + 1 = 6 এবং কপারের ক্ষেত্রে হয় 10 + 1 = 11। তাহলে আমরা নর্মালি একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে নর্মালি সর্ববস্তু শক্তি স্তরের s অরবিটাল এবং পূর্বের শক্তি স্তরের d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে পাওয়া যায় যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা কি জানলাম যে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে সর্ববস্তু শক্তি স্তরের s অরবিটাল এবং পূর্ববর্তী শক্তি স্তরের d অরবিটালের যোগফলকে আমরা বলবো যে যোজ্যতা ইলেকট্রন। এখন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের নর্মালি বইতে লেখা আছে যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হলো অবস্থান্তর ধাতু নয়, কারণ দেখেন যে জিঙ্কের ক্ষেত্রে সর্ববস্তু শক্তি স্তর কিন্তু 4s2 3d10 4s2, আর আমরা যদি জিঙ্কের আয়নিত অবস্থা দেখতে যাই সেটা হলো Zn2+। Zn2+ এর ক্ষেত্রে সর্ববস্তু শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন চলে যায়, 2টা ইলেকট্রন চলে গিয়ে হয় 4s0, কিন্তু 3d10 কিন্তু অক্ষত থেকে যায়। তো 3d10 মানে পূর্ণ, d অরবিটালটা পূর্ণ রয়েছে। সো জিঙ্কের আয়নিত অবস্থায় d অরবিটাল আংশিক পূর্ণ না থেকে পূর্ণ থাকায় এটা অবস্থান্তর ধাতু নয়। ঠিক একইভাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আয়নিত অবস্থা হয় Sc3+ বা স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে 3টা ইলেকট্রন বের হয়ে যায়, তার মানে 4s2 আর 3d1 থেকে সবগুলো ইলেকট্রন চলে গিয়ে হয় 3d0 4s0। তার মানে d অরবিটাল কোনো আংশিক পূর্ণ থাকে না, d অরবিটাল খালি হয়ে যায়। d অরবিটাল খালি অথবা d অরবিটাল পূর্ণ থাকলে সেটা অবস্থান্তর ধাতু হয় না। এটা হচ্ছে কি নর্মালি আমাদের বই হিসাবে। কিন্তু যদি আমরা একটু বাইরের জিনিস বা বাইরের সোর্স থেকে দেখতে যাই, যে আমরা যদি গুগলে লক্ষ্য করেন বা বিভিন্ন জায়গাতে লক্ষ্য করেন, দেখবেন যে স্ক্যান্ডিয়াম যেহেতু প্রাথমিক অবস্থায় d অরবিটাল আংশিক পূর্ণ থাকে, সেই হিসেবে স্ক্যান্ডিয়ামকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। আর যদিও আমি প্রথমেই বলেছি যে ট্রানজিশন এলিমেন্ট আর অবস্থান্তর ধাতুর মধ্যে হালকা একটু ডিফারেন্স রয়েছে। সো যদি সেই হিসেবে কল্পনা করি বা যেভাবে কল্পনা করি না কেন, এখান থেকে দেখেন যে এই ক্ষেত্রে ডি আর এস এর মধ্যে যেহেতু আংশিক পূর্ণ রয়েছে, সো ডি আর এস এর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে। তো ইলেকট্রনের স্থানান্তর হওয়ায় এখানে যোজিত ইলেকট্রন হয় 1 + 2 = 3। এই ক্ষেত্রে যোজিত ইলেকট্রন 2 হয় না। ঠিক একইভাবে আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে দেখতে যাই, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে পূর্ণ থাকে, এটা কিন্তু একদমই অবস্থান্তর ধাতু নয় বা ট্রানজিশন এলিমেন্টও নয়, এটা কোনো কিছু নয়। সো এখানে ডি এর কোনো কাজ নেই, কারণ ডি অরবিটালটা এখানে স্থিতিশীলতা অর্জন করছে। আর যা স্থিতিশীলতা অর্জন করছে, আর এই ডি অরবিটালের স্থিতিশীলতা অর্জন করে পূর্ববর্তী শক্তি স্তর পুরোপুরি স্থিতিশীল হয়ে গেছে। সো সেই হিসেবে মানে 18টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাওয়ার কারণে ওই শক্তি স্তরটা আর কোনো বিক্রিয়া আর কোনো ধরনের ধাপান্তরে বা ইলেকট্রন স্থানান্তরে অংশগ্রহণ করবে না। সো এই ক্ষেত্রে সর্ববস্তু শক্তি স্তরে রয়েছে 4s2 বা 2টি ইলেকট্রন। সর্ববস্তু শক্তি স্তরে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, এই ক্ষেত্রে যোজিত ইলেকট্রন হলো 2। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা আরেকটু ক্লিয়ার করতে যাই, আমরা এখন দেখতে পাচ্ছি যে রিসেন্টলি মুসলমানি করা মাওলানা শেখ মৌলো উরফে প্রতীককে। তো আমরা যদি দেখি যে সে পরে আছে কি, যে একটা শার্ট বা একটা টি শার্ট না, একটা শার্ট এবং একটা লুঙ্গি। সো আমরা কি বলছি যে কোনো মৌলের সর্ববস্তু শক্তি স্তরে যতটি ইলেকট্রন রয়েছে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে ও যেহেতু সর্ববস্তু শক্তি স্তর বা বাইরে যা রয়েছে সেটা হচ্ছে একটা শার্ট এবং একটা লুঙ্গি। সো ওর যোজ্যতা ইলেকট্রন হলো 2। এখন ও যদি একটা ফতুয়া পরে বা সাথে একটা প্যান্ট পরে, তো তখনও কিন্তু ও যোজ্যতা ইলেকট্রন হয় 2, বা পাঞ্জাবি পরে তখনও 2 হয়। কিন্তু যদি সাপোজ ও একটা কি বলে জুব্বাতে কিন্তু নর্মালি প্যান্টটা দেখা যায় না, তো সেই হিসেবে আমরা কি বলি যোজ্যতা ইলেকট্রন হয় 1। এটা মোটামুটি নর্মালটা। যোজ্যতা ইলেকট্রনের ব্যতিক্রম যদি আমরা লক্ষ্য করতে যাই, সেই হিসেবে আমরা আসলে লক্ষ্য করতে হবে ট্রান্সপারেন্ট কাপড়গুলোকে। বর্তমান যুগে ট্রান্সপারেন্ট কাপড়ের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যেটা আমরা সবাই জানেন। সো ট্রান্সপারেন্ট কাপড় ধরেন আমাদের
মুসলমানি করা শেখ মাওলানা মৌল ট্রান্সপারেন্ট কাপড় পরছে বা ট্রান্সপারেন্ট একটা শার্ট পরছে, তার ভিতরে ও হাফ গেঞ্জি পরছে, সাথে পরছে লুঙ্গি। তাহলে ওর শার্ট আর লুঙ্গিটা হচ্ছে ও সর্ববাইরে যেহেতু এই দুটা রয়েছে, তো ওর এই দুটাকে আমরা ধরলাম 4S, কিন্তু এর ভিতরে রয়েছে একটা হাফ গেঞ্জি, এই হাফ গেঞ্জিকে আমরা ধরলাম 3D। তাহলে ও সর্ববহিষ্ঠ শক্তির স্তরে রয়েছে 2টি ইলেকট্রন এবং তার ভিতরে রয়েছে 1টি ইলেকট্রন, তার মানে ও সর্ববহিষ্ঠ শক্তির স্তরে রয়েছে 3টি ইলেকট্রন। তাহলে ও হলো স্ক্যান্ডিয়াম। বা যে কোনো অবস্থান ধাতুর ক্ষেত্রে নর্মালি এভাবেই আমরা কল্পনা করতে পারি যে সর্ববহিষ্ঠ শক্তির স্তরটা থাকা সত্ত্বেও ভেতরটা আমরা যেহেতু লক্ষ্য করা যাচ্ছে বা ভেতরটা ইলেকট্রনের স্থানান্তরিত হচ্ছে বা ধাপান্তরিত হচ্ছে, সেই তখনও আমরা সেটাকে যোজিত ইলেকট্রন হিসেবে কাউন্ট করতে হবে। সো আমরা নর্মালি যোজিত ইলেকট্রনের সংখ্যাটা কি জানি যে সকল মৌলের যে কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে উক্ত মৌলের যোজিত ইলেকট্রন বলে। এটা নর্মাল সংখ্যা। আর যদি আমরা একেবারে ভালোভাবে বুঝতে চাই তাহলে যোজিত ইলেকট্রন বলতে সেই সকল ইলেকট্রনকে বোঝায় যা রাসায়নিক বিক্রিয়ায় হারায় অথবা যোগ হয় অথবা ভাগ হয়। এখানে হারাই, যোগ হয় কিংবা ভাগ হয় বলতে আসলে ইলেকট্রনকে বোঝাচ্ছে, যে ইলেকট্রন আসলে হারাচ্ছে অথবা যোগ হচ্ছে অথবা ভাগ হচ্ছে। যেমন আমরা দেখলাম যে ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D4 4s2 থেকে 3D5 4s1 হচ্ছে, তার মানে 3D4 একটি ইলেকট্রন যোগ হচ্ছে, একটি ইলেকট্রন যোগে হয় 3D5, এবং 4s2-তে একটি ইলেকট্রন হারাই হচ্ছে 4s1, এবং 3D আর 4s এর মধ্যে ইলেকট্রন আসলে ভাগাভাগি হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করি আমাদের যোজিত ইলেকট্রন নিয়ে আর কোনো সমস্যা নেই। যোজনীর ব্যাস সংখ্যা হলো কোনো মৌলের সাথে অন্য কোনো মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। এছাড়াও বইয়ের মধ্যে আরও অনেক ধরনের সংখ্যা দেওয়া থাকে, যেমন কোনো মৌল যতটি হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে বলা হয় যোজনী। আবার কোনো মৌল যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যার দ্বিগুণ সংখ্যাকে বলা হয় যোজনী। যেমন আমরা লক্ষ্য করি যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম পরমাণু একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সো সোডিয়ামের যোজনী কত 1। একইভাবে যদি আমরা লক্ষ্য করি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এর ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সো ম্যাগনেসিয়াম যোজনী কত 2। এখন যদি আমরা দেখি যে পানির সংকেত হলো H2, এখানে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে একটা অক্সিজেন, সো এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী হয় 2। এখন যদি আমরা অক্সিজেনের চিন্তা করি যে কার্বন ডাইঅক্সাইড CO2 এবং কার্বন মনোক্সাইড CO, নিশ্চয়ই আমরা সবাই চিনেন এই দুটাকে। তো এখানে একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, সো এই ক্ষেত্রে কার্বনের যোজনী হয় 2 × 2 = 4, 2 × 2 = 4। এবং কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে একটা কার্বন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, সো এই ক্ষেত্রে যোজনী হয় 2 × 1 = 2। আমরা সবসময় যোজনীর ক্ষেত্রে তাহলে এখানে চিন্তা করবো যে একটা পরমাণু যেটা আছে সেটার সাথে কি যুক্ত হচ্ছে। 2টা পরমাণু থাকবে, যেমন আমরা যদি লক্ষ্য করি যে H2 এর ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বলতে পারতাম যে অক্সিজেনের সাথে প্রতিটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন এমন করে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা বললে সেক্ষেত্রে যে হাইড্রোজেন যোজনী হওয়ার কথা ছিল 1 × 2 = 2, কিন্তু এটা হয়নি। কারণ কি এটা 1 × 2 = 2 হয়নি? তার কারণ হচ্ছে যে এখানে অক্সিজেন একটা আছে ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন আছে 2টা। তো আমরা যেটা যোজনী বের করতে চাচ্ছি সেটা আসলে 2টা হিসেবে অন্তর্ভুক্ত আছে। তো এখানে আমরা যেহেতু 2টা হিসেবে অন্তর্ভুক্ত আছে সে হিসেবে সামগ্রিকভাবে চিন্তা করলে কিন্তু এটা যোজনী 2 হয়, 2টা হাইড্রোজেনের। কিন্তু আমরা যদি এককভাবে চিন্তা করি তখন হয় 2/2 = 1। এটা আসলে অনেক কমপ্লেক্স বলা যাচ্ছে, সো এটা চিন্তা না করে ভালো। নর্মালি আমরা কি চিন্তা করবো যে যেটা যোজনী বের করবো সেই যোজনীটা যদি আমরা সিঙ্গেল মৌল থাকে বা মৌল কোয়ান্টিটি যদি এক থাকে বা কোয়ান্টিটি যদি একক হয়, সেটার সাথে যতটি অক্সিজেন যুক্ত আছে তার দ্বিগুণ করব, অথবা যতটি হাইড্রোজেন অথবা যতটি ক্লোরিন যুক্ত আছে তার 1 গুণ করলে আমরা পাবো যোজনী। এটা হলো নর্মাল বইয়ের সংজ্ঞা। এতক্ষণ যা সংজ্ঞা দিছি সেগুলো সবগুলো হচ্ছে কি জাস্ট বইয়ের সংজ্ঞা, আর প্রথম যে সংজ্ঞাটা দিয়েছি সেটা হচ্ছে কি পরীক্ষায় লেখার জন্য একদম পারফেক্ট একটা সংজ্ঞা। তবে যদি আমরা যোজনী জিনিসটা একেবারে ভালো করে বুঝতে চাই বা যোজিত জিনিসটা ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের প্রথম এই সংজ্ঞাটার ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তির স্তরে যতটি বিজোড় ইলেকট্রন রয়েছে। এখন লক্ষ্য করেন যে এখানে রয়েছে বিজোড় ইলেকট্রন। আমরা নর্মালি যোজিত ইলেকট্রন মানে কি বলছিলাম, কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তির স্তরে যতটি ইলেকট্রন রয়েছে তাকে উক্ত মৌলের যোজিত ইলেকট্রন বলে। কিন্তু কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তির স্তরে যতটি বিজোড় ইলেকট্রন রয়েছে তাকে উক্ত মৌলের যোজ্যতা বা যোজনী বলে। এবং আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে কি অথবা অষ্টক পূরণ করার ক্ষেত্রে যতটি ইলেকট্রনের প্রয়োজন পড়ে তাকে উক্ত মৌলের যোজনী বলে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে কি আমাদের বোঝানোর জন্য, সেটা হলো মৌলের হাতকে বলা হয় যোজনী, যেটা পরীক্ষায় লেখা যাবে না। এখন আমরা একটু ব্যাখ্যা করি।
এখন দেখেন এখানে কার্বনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি সেটা হচ্ছে কি 1s2 2s2 2p2। এখন 2s2 ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে কি এটা বিজোড় ইলেকট্রন, এখানে জোড় ইলেকট্রন রয়েছে। 2p2 এর ক্ষেত্রে এখানে দুইটাই বিজোড় ইলেকট্রন রয়েছে। সো কার্বনের যোজনী হয় 2। এখন এটা হলো ফার্স্ট কেস। এখন আরেকটা কেস যেটা বলছিলাম সেটা হলো কোনো মৌলের অষ্টক পূরণ করার ক্ষেত্রে যতটি ইলেকট্রন প্রয়োজন পড়ে। এখন দেখেন এখানে 2p2 আছে, এটা অষ্টক পূরণ করার ক্ষেত্রে লাগবে আরও 4টি ইলেকট্রন, কারণ 2 যোগ 6 সমান 8। এখন অলরেডি 2 আছে, সেই হিসেবে আমাদের আরও 4টি ইলেকট্রন প্রয়োজন পড়বে। তাহলে প্রয়োজন পড়ে আরও 4টি ইলেকট্রন। সো কার্বনের যোজনী হতে পারে 4। তাহলে কার্বনের যোজনী কী হতে পারে 2, 4। একইভাবে ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2 যোগ 3 সমান 5টি। তাহলে অষ্টক পূরণ করার ক্ষেত্রে ইলেকট্রন লাগবে আরও 3টি। তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন তাহলে কত, যোজনী কত, তাহলে 3। এখন আবার আমরা যদি লক্ষ্য করি যে এখানে সেমভাবে সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে 3টি, তাহলে ফসফরাসের যোজনী হতে পারে 3, যদিও বা উত্তেজিত অবস্থায়, কিন্তু ফসফরাসের যোজনী 5ও হতে পারে, যেটাও আমরা আলোচনা করব। এখন যদি আমরা এই পরিবর্তনশীল যোজনী যেটা দেখাচ্ছে সেটা যদি একটু আলোচনা করতে চাই, সেটা জানার আগে আমাদের জানতে হবে যোজনী কয় প্রকার। যোজনীকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়, যথা সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং পরিবর্তনশীল যোজনী। এখন এটা যদি ব্যাখ্যা করতে যাই, যেমন আমরা কি বলছি যে কার্বন যোজনী হতে পারে 2, 4। তাহলে দেখেন এখানে সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হলো 4। এখন CO2 যোগে কার্বন যোজনী হয় 4, এটা আমরা লক্ষ্য করছি, এবং CO ক্ষেত্রে হয় 2, কারণ অক্সিজেনের সাথে যুক্ত আছে একটা কার্বন, তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার সংখ্যার দ্বিগুণ হলো কার্বন যোজনী, তো কার্বন যোজনী এখানে 2। একইভাবে এখানে অক্সিজেনের সাথে দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, তো কার্বনের যোজনী হয় 2 গুণ 2 সমান 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ যোজনী কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সক্রিয় যোজনী হয় 2, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয় 4। আমরা কার্বন ডাইঅক্সাইডটা বাদ দিয়ে কার্বন মনোক্সাইড হিসেব করি। এখন সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ মাইনাস সক্রিয় যোজনী। তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যোজনী ছিল 4, কিন্তু সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ মাইনাস সক্রিয় সমান 4 - 2 সমান 2। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ছিল 4, সক্রিয় হলো 4, তাহলে সুপ্ত যোজনী হলো 4 - 4 সমান 0। এখন যেটা রয়েছে সেটা হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী মানে নিশ্চয়ই আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে যে কার্বন 2 হতে পারে, 4 হতে পারে, এটাই হলো আসলে পরিবর্তনশীল যোজনী। এখন যদি আমরা লক্ষ্য করি যে কার্বনের স্ট্রাকচার হলো, কার্বন ইলেকট্রন বিন্যাস হলো 6, তো কার্বনের স্ট্রাকচার হলো, সরি 4টা হয়ে গেছে এখানে, এভাবে কার্বনের স্ট্রাকচার সর্বোচ্চ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। এখন আমরা এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে একটা ধাক্কা দেবে কার্বন পরমাণুতে। আগুনে তাপ দেওয়ার ফলে একটা ধাক্কার প্রদানের ফলে তাপ সহ্য করতে না পারে কার্বনে সর্বোচ্চ শক্তি স্তরের 2টি ইলেকট্রন ছিটকে পড়ে যেতে চায়। তখন কি হয় যে সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন ছিল 4টি, অষ্টক পূরণের ক্ষেত্রে ইলেকট্রন দরকার পড়তো 4টি। সো তখন ছিল যোজনী ফার্স্টে 4, কিন্তু 2টি ইলেকট্রন ছিটকে যাওয়ার ফলে হয়ে গেছে 2। এখন 2টি ইলেকট্রন না হয়ে 1টি ইলেকট্রন হতে পারে। এটা কীভাবে বুঝবো যে কখন কি ইলেকট্রন কখন ছিটকে পড়ে, সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটালের অংশ, px, py, d, এগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা যদি ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা আমরা জানি 15, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p3। এটা ছিল নর্মাল বা নিউট্রাল অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যদি এটা তাপ দেওয়ার ফলে উত্তেজিত করি, তখন হবে p স্টার, তখন হয়ে যাবে এটা 1s2 2s2 2p6 3s2, কারণ s এর কোনো অংশ বা s এর কোনো সন্তান নেই, কিন্তু p এর 3টে সন্তান আছে, সেটা হলো 3px 3py আর 3pz। এটা আমরা একটা কেস। এখন আমরা আরও এটাকে তাপ দিব, আরও তাপ দেওয়ার ফলে 2টা স্টার দিলাম নর্মালি, বা আমরা একটা স্টার দিয়ে নর্মালি প্রকাশ করে, তো আমরা লিখলাম 1s2 2s2 2p6 3s2 আমরা এগুলো লিখবো না, 3px 3py 3pz। এখন দেখেন যে আমরা তাপ দেওয়ার ফলে কী হয়েছে যে s এর কোনো পরিবর্তন হয়নি প্রথম ক্ষেত্রে, কিন্তু এই 3টা ইলেকট্রন 3টে সন্তানের মধ্যে ভাগ হয়ে গেছে, সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে গেছে, একটা গেছে 3px এ, একটা গেছে 3py এ, আর একটা গেছে 3pz এ। এখন আবার তাপ দেওয়ার ফলে কী হয়েছে যে
সরি এখানে তো দুইটা ইলেকট্রন, হ্যাঁ তিনটা ইলেকট্রন ছিল। এখন আবার তাপ দেওয়ার ফলে কি হয়েছে যে আমাদের এই সর্ববস্তুযুক্ত স্তরের PS2টাও আর তাপ সহ্য করতে পারেনি, তখন এরা স্থিতিশীল হওয়ার সত্ত্বেও আংশিক স্থিতিশীল হয়ে গেছে। কারণ আংশিক আর পূর্ণ যে কোনোভাবে স্থিতিশীল হতে পারে, তবে পূর্ণটা বেশি স্থিতিশীল হয় সেটা ঠিক। তবে তাপ দেওয়ার ফলে একটা ফোর্স বেশি হয়ে গেছে যখন, তো তাও চিপকে যেতে বাধ্য হয়েছে। তো চিপকে যেতে বাধ্য হয়ে এটা S1 হয়ে গেছে, কিন্তু কখনো S0 হবে না, কারণ এটা S0 হলে এটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো সেটা সে চায় না। তো এই একটি ইলেকট্রন এখানে কমে গেছে, একটু কমে গেছে, কিন্তু এখানের মধ্যে দেখেন 3px 3py 3pz। এখন উত্তেজিত অবস্থায় সাধারণত ওরা সর্বাধিক বিজোড় সংখ্যক ইলেকট্রন অবস্থায় থাকতে চায়, তখন ওরা মানে 3px 3py 3pz একটাও ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, কারণ তারা সম্পত্তি সমানভাবে ভাগ হয়ে গেছে। এখন তারা চাচ্ছে না যে তাদের মধ্যে যুদ্ধ হোক, তাদের ভাই বোনের মধ্যে যুদ্ধ হোক। তো এখন তারা কি করবে, তারা সেই ইলেকট্রনটাকে তাদের কাজিনদের মধ্যে ভাগ করে দেবে। তাদের কাজিন কি, ডি অরবিটালের মধ্যে 5টা অংশ, 5টা সন্তান রয়েছে। সেই 5টা সন্তান কি কি, যদি আমরা এভাবে কাটে দিই, এখানে লিখি যে 3py1 3pz1। এখন এটাতে 5টা অংশ হলো 3dxy 3dyz 3dzx 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লাস্ট এটা যেটা সেটা হলো 3dz স্কোয়ার। হ্যাঁ 3dz স্কোয়ার। এখন দেখেন যে আমাদের ইলেকট্রন কমছে কোনটা, একটা ইলেকট্রন শুধু কমছে, আর কোনো ইলেকট্রন কিন্তু আমাদের কমে নেই। সো আমাদের যেহেতু আর কমে নেই, আমাদের সবগুলোকে মধ্যে ভাগ করতে পারবো না। তবে যেটা সবচেয়ে বড় তাকে আমরা ভাগ করে দিই, সেটা বড়টাকে আমরা ভাগ করে দিলাম, একটা ইলেকট্রন চলে গেছে। আর বাকিগুলো তো কোনো ইলেকট্রন নাই। যদি থাকতো তাহলে এখানের মধ্যে একটা টাকা ভাগ হয়ে যেত, কারণ তারা চায় না যুদ্ধ করতে, তারা সমঝোতার মধ্যে বিশ্বাসী। তো সেই হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা, 1টা 2টা 3টা 4টা এবং 5টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক বিজোড় ইলেকট্রন এখানে 5টা। তাহলে ফসফরাসের যোজনী 3ও হতে পারে 5ও হতে পারে। প্রথম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, প্রথম ক্ষেত্রে হচ্ছে 3 এবং উত্তেজিত অবস্থায় এটা ইলেকট্রন হচ্ছে 5টা। সো সেই হিসেবে বিজোড় ইলেকট্রন 5টা হয়, এই ক্ষেত্রে যোজনী হচ্ছে 5। এখন কার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে কার্বনের ইলেকট্রন বিন্যাস হলো 6। এটা আমরা লিখতে গেলে 1s2 2s2 2p2। এখন আমরা যদি উত্তেজিত করি তখন কি হবে যে 1s2 2s2 2px 2py আর 2pz। এখন আমরা উত্তেজিত করলাম তখন কি হবে যে 1s2 2s2 2p 2s2টা লিখবো না, এখন 2px 2py 2pz। এখন দেখেন প্রথম ক্ষেত্রে কি হয়েছে যে আমরা তাপ দেওয়ার ফলে 2s2টা কিছু হবে না, কারণ হালকা ফোর্স সৃষ্টি করতে পারে। এখন কি হয়েছে যে একটা ইলেকট্রন এখানে গেছে, একটা ইলেকট্রন এখানে গেছে, কিন্তু এখানে আর কোনো ইলেকট্রন বাকি না থাকায় ও কোনো পায়নি, ও এখন মন খারাপ করে বসে আছে। এখন আমরা ওর মন খারাপ তো করতে দিতে পারবো না, তো আমরা উত্তেজিত করলাম। উত্তেজিত করার ফলে এই 2s2টা চাপ সহ্য করতে না পারে 1-এ চলে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে 1 1 আর এখানে আরেকটা বাকি ছিল, সেটা এখানে চলে গেছে। এই ক্ষেত্রে সমঝোতা হয়ে গেছে। এখন দেখেন প্রথম ক্ষেত্রে ছিল 2টা ইলেকট্রন, 2টা অযুগ্ম ইলেকট্রন বা 2টা বিজোড় ইলেকট্রন, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 4টা। তাহলে কার্বন যদি আমরা কি পেলাম 2 আর 4। এটা যদি আমরা একটু মজা করে বলতে যাই, সেটা হলো আমরা 3 ধরনের সমাজের মধ্যে 3 ধরনের মানুষ আছে। একটা হলো বড়লোকস, একটা হলো মিডলস, আর একটা হলো গরিবস। এখন দেখেন আপনারা সবাই লক্ষ্য করবেন যে গরিব মানুষ যারা থাকে, ভিক্ষা করে যারা, তারা একটা ফাটা পাঞ্জাবি লুঙ্গি পরে সবসময় থাকে, তারা পুরো বছরটা সেমভাবে কাটিয়ে ফেলে, তারা একই কাপড় পরে সব জায়গায় ঘুরে। কিন্তু যারা মধ্যবিত্ত আছে তারা নর্মালি সপ্তাহের মধ্যে একই ধরনের কাপড় পরে, তবে অকেশন বা বিভিন্ন ফেস্টিভ্যাল বা ইউনিভার্সিটি কোচিং ইয়ার মধ্যে একটা নির্দিষ্ট পোশাক এক্সট্রা করে পরে বা একটু সাজুগুজু করে। এখন বড়লোক যারা আছে তারা তো ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে। তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে সোডিয়ামের ক্ষেত্রে দেখবেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের ক্ষেত্রে 1 ইলেকট্রনটা 0 হতে পারে না, কারণ কি বলছি যে ও এসটা 0 হলে সেটা অস্তিত্ব চলে যাবে। তখন এটা কী হবে, সোডিয়াম ক্যাটায়ন। সোডিয়াম ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি জানি, এটা স্থিতিশীল হয়ে যায়, এটা অস্তিত্ব, আর সোডিয়াম পরমাণু থাকে না। কিন্তু আমরা চাচ্ছি যে তার অস্তিত্বটা বজায় রাখতে, তো সেই হিসেবে এটা 1 ছাড়া আর কোনো যোজনী হতে পারে না। পটাশিয়ামের ক্ষেত্রেও সেম। এখন মিডলস কারা, মিডলস হলো কার্বনের মতো যোজনী। কার্বন যারা, কার্বন হচ্ছে কি 2,4, তার মানে কি ও নর্মালি থাকে 4 হিসেবে বা 2 নর্মালি থাকে 2 হিসেবে, কিন্তু ফেস্টিভ্যালের মধ্যে ও হয়ে যায় 4।
এখন গরিব বললাম সোডিয়াম পটাশিয়াম, মিডলস বললাম কার্বন, বড় লক্ষ হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের যোজনী সাধারণত 1 3 5 7 হতে পারে, সালফারও হতে পারে, সালফারও যোজনী 2 4 6 8 হতে পারে মাঝে মাঝে। সো সেই হিসেবে আমরা কি বললাম যে 3 ধরনের সমাজের মধ্যে 3 ধরনের মানুষ থাকে, যারা হচ্ছে যে কি একটা হলো গরিব প্রজাতির মধ্যে থাকে সোডিয়াম পটাশিয়াম, মিডলসের মধ্যে থাকে কার্বন এবং বড় লক্সের মধ্যে হয় ম্যাঙ্গানিজ বা সালফার। এটা নিশ্চয়ই বুঝেছেন, এটাই হলো আসলে পরিবর্তনশীল যোজনী কনসেপ্ট। এবং সবশেষে যদি আমরা আর একটু মজাভাবে ক্লিয়ার করতে চাই, সেটা হলো এই মৌলের হাতটা হলো যোজনী। গতবার তো লুঙ্গি আঁকছিলাম, একটু লুঙ্গি আঁকি। এই মৌলের হাতটা হলো যোজনী। কেন যোজনী সেটা হলো যদি লক্ষ্য করি, সেটা হলো দেখেন 3টা কেস আমরা লিখবো এখন। প্রথম কেসে দেখেন যে এখানে মাঝের জন যে আছে সে ওর সাথেও যুক্ত আছে ওর হাত দিয়ে, আবার ওর সাথে যুক্ত আছে ওর হাত দিয়ে। তার মানে ওর যোজনী, ও যেহেতু মৌলের হাতকে যোজনী বলে, তো ওর যোজনী 2 হাতের সাথে যুক্ত আছে, তো সো ওর যোজনী হবে 2। ও যুক্ত আছে একটা হাতের সাথে, তা ওর যোজনী হবে 1 এবং ওর যোজনী হবে 1। এখন ওরা দুজন উভয়ই একে অপরের সাথে একটা করে হাত করে যুক্ত আছে, সো উভয়ের যোজনী হবে 1। কিন্তু ও বেচারা কারোর সাথে যুক্ত হতে পারে নাই, সিঙ্গেল, তো ও হবে যোজনী 0। যেমন 0 কাদের হয়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ওদের যোজনী হয় 0, মানে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হয় 0। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি উদাহরণ দিয়ে বলতে যাই, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তাহলে দেখেন আমরা কি বলছি, কার্বনের যোজনী হতে পারে 2 আর 4। তাহলে দেখেন কার্বন আর অক্সিজেন এখানেও লিখলাম, এখানেও কার্বন আর অক্সিজেন লিখলাম। তাহলে অক্সিজেন এখানে আছে 2টা, তাহলে আমরা 2টা অক্সিজেন লিখলাম। আর এখানে যেহেতু অক্সিজেন আছে একটা, তাহলে আমরা একটা অক্সিজেন লিখলাম। তাহলে আমরা কি জানি, অক্সিজেনের যোজনী হয় 2, তার মানে অক্সিজেনের হাত কয়টা, 2টা, তাহলে আমরা 2টা হাত দিলাম। এখন এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেনের হাত কয়টা, 2টা। তাহলে আমাদের কার্বন যুক্ত আছে 4টা হাতের সাথে, তাহলে কার্বনের যোজনী হয় 4। অক্সিজেন যোজনী আছে যুক্ত আছে একটা হাতের সাথে, সরি 2টা হাতের সাথে, তো অক্সিজেনের যোজনী হয় 2, আর এক্ষেত্রে 2। এখন অক্সিজেনের যোজনী অলওয়েজ 2 থাকে, তো অক্সিজেনের যোজনী আমরা 2 হলে অক্সিজেনের হাত 2টা। এখন আর কোনো মৌল না থাকায় কার্বনের যোজনী এক্ষেত্রে হয় 2। অ্যামোনিয়া আমরা একটু ক্লিয়ার, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, অ্যামোনিয়া সেটা আসলে এভাবে হয়। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, অ্যামোনিয়ামের হাইড্রোজেনের যোজনী আমরা অলওয়েজ জানি কি 1 হয়, নর্মালি একই হয় সব কিছুর ক্ষেত্রে। অক্সিজেন যোজনী নর্মালি 1 হয়, হাইড্রোজেন যোজনী হয় 1, অক্সিজেন যোজনী 2 হয়। তো হাইড্রোজেন যদি 1 হয়, হাইড্রোজেনের হাত তাহলে কয়টা, একটা, এখানেও একটা, এখানেও একটা, তাহলে নাইট্রোজেনের যোজনী কত হতে পারে, 3। হাইড্রোজেন যোজনী কত হবে, 1। আশা করি মোটামুটি যোজনী জিনিসটা, যোজনী কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।